নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের জন্য কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কাহিনী বিন্দুর ছেলে পঞ্চম পর্ব। বিন্দুর ছেলে কাহিনীর প্রত্যেকটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। না শুনে থাকলে অবশ্যই লিঙ্কটিতে গিয়ে শুনে নিতে পারেন। গল্পে যাওয়ার আগে একটি নিবেদন, যদি আপনার কিংবা আপনার পরিচিত মানুষের জীবনে ঘটে গিয়ে থাকা কোনো ভৌতিক, অলৌকিক, রোমাঞ্চকর, অদ্ভুত ও খারাপ অভিজ্ঞতার ঘটনা থেকে থাকে, তবে সেটি আপনি আমাদের চ্যানেলে ইমেল করে পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশানে আপনি পেতে পারেন। ঘটনা পাঠানোর আগে যদি সেই ঘটনা আগে কোনো চ্যানেলে প্রকাশিত হয়ে থাকে, তবে এমন কোনো ঘটনা পাঠাবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিন চারেক পরে বিন্দুর পিতা, মাতা, পিসি প্রভৃতির ফিরিবার পূর্বের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করিয়া বিছানায় পড়িয়াছিল। কদম বাতাস করিতেছিল, আর কেহ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাহাকে আরো কাছে ডাকিয়া মৃদু কণ্ঠে বলিল, কদম, দিদি এসেছেন রে। কদম বলিল, না দিদি, আমরা এত লোক আছি যখন, তাকে আর কষ্ট দেওয়া কেন। বিন্দু ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, এই তোদের দোষ কদম, সব কাজেই নিজেদের বুদ্ধি খাটাতে যাস। এমনি করেই একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি, কিছু করতে পেরেছিলি? যতক্ষণ না সেই এক ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে। ওরে তোরা আর সে, তার কোড়ে আঙুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। বিন্দুর মা ঘরে ঢুকিয়া বলিলেন, জামাইয়ের মত আছে রে বিন্দু, তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি, চল। বিন্দু মায়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের উপর নির্ভর করে মা, যে তিনি বললেই যাব? আমার শত্রুর হুকুম না পেলে যাই কি করে? মা কথাটা বুঝিয়া বলিলেন, তোর চায়ের কথা বলছিস? তার আর হুকুম নিতে হবে না। যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস, তখন উনি বললেই হলো। বিন্দু মাথা নাড়িয়া বলিল, না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক, সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না। বড়ঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী এইমাত্র উপস্থিত হইয়া শুনিতেছিলেন, বলিলেন, আচ্ছা আমি বলছি, তুমি যাও। বিন্দু সে কথার জবাবও দিল না। মা বলিলেন, বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। বিন্দু আশ্চর্য হইয়া বলিল, লোক পাঠিয়ে? সে তো আরো মন্দ হবে মা। আমি তার মন জানি, মুখে বলবে যাক, কিন্তু ভেতরে রেগে থাকবে। হয়তো বড়ঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমার আর যাওয়া হবে না। মা আর জিদ করিলেন না, চলিয়া গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাহাকে গিলিবার জন্য হা করিতে লাগিল। নিচের একটি ঘরে এলোকেশীরা থাকেন, দোতলার একটি ঘর তাহার নিজের, আর সমস্তই খালি খা খা করিতে লাগিল। সে শূন্য মনে ঘুরিতে ঘুরিতে তেতলার একটি ঘরে আসিয়া দাঁড়াইল। কোন সুদূর ভবিষ্যতে পুত্র পুত্রবধূর নাম করিয়া এই ঘরখানি সে তৈরি করাইয়াছিল। এইখানে ঢুকিয়া সে কিছুতেই চোখের জল রাখিতে পারিল না। সে নিচে নামিয়া আসিতেছিল।
পথে স্বামীর সহিত দেখা হইবা মাত্রই সে বলিয়া উঠিল, হ্যাঁ গা, কিরকম হবে তবে? মাধব বুঝিতে না পারিয়া বলিলেন, কিসের? বিন্দু আর জবাব দিতে পারিল না। হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না না, তুমি যাও, ও কিছু না। পরদিন সকালবেলা মাধব বাহিরের ঘরে বসিয়া কাজ করিতেছিলেন। অকস্মাৎ বিন্দু ঘরে ঢুকিয়াই কান্না চাপিয়া বলিল, উনি চাকরি করছেন নাকি? মাধব চোখ না তুলিয়াই বলিলেন, হুম। কি? এই কি তার চাকরির বয়স? মাধব পূর্বের মতো কাগজে চোখ রাখিয়া বলিলেন, চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবই বা কেন হবে? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। মাধব বলিলেন, বইমাত্রেও ভাই, জ্ঞাতি। বিন্দু স্তম্ভিত হইয়া গিয়া ধীরে ধীরে বলিল, তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে? মাধব এবার মুখ তুলিয়া স্ত্রীর দিকে চাহিলেন। তারপর সহজ শান্ত কণ্ঠে বলিলেন, কেন দেব না? সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনই ভোগ করে। তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপ মা মরেছেন জানিও নে। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিন দুঃখ কষ্টের বাষ্প টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে কাপড় জামা এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারিনি। তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনি। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি একরাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও তৈরি হলো। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন। শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। একবেলা এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্যে। সব কথা আমার মনেও পড়ে না, পড়বার দরকারও দেখিনি। শুধু দিন কতক আরাম করছিলেন, তা ভগবান শুদ্ধই আদায় করে নিচ্ছেন। বলিয়া সহসা সে মুখ ফিরাইয়া একটা দরকারি কাগজ খুঁজিতে লাগিল। বিন্দু নির্বাক, স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যেই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্তবিন্দুটি পর্যন্ত অনুভব করিতে লাগিল। সে মাথা হেট করিয়া রহিল। মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কত কটা যেন নিজের মনেই বলিলেন, চাকরি বলে চাকরি। রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ। ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া, মাইনে 12 টাকা। বিন্দু শিহরিয়া উঠিল। সমস্ত দিন অনাহারে? মোটে 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আবার আফিংখোর মানুষ, একটু একটু দুধটুকুও পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেওয়ার উপায় করে দিয়েছেন। বিন্দুর চোখ দিয়া জল গড়াইয়া পড়িল, এবং যাহা কোনোদিন করে নাই আজ তাহাও করিল। হেট হইয়া স্বামীর 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তোমার 2টি পায়ে পড়ি গো, একটা উপায় করে দাও। রোগা মানুষ এমন করে তো 2 দিনও বাঁচবেন না। মাধব নিজের চোখের জল কোনো গতিকে মুছিয়া লইয়া কহিল, আমি কি করব? বৌঠান আমাদের 1 কণা চাল পর্যন্ত নেবেন না। কিছু না করলে তাদেরই বা সংসার চলবে কি করে? বিন্দু রুদ্ধস্বরে বলিল, তা আমি জানি নে,
হোগো, তুমি তো আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড় যে। ছি 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 ছি, যে কথা মনেও আনা যায় না সে কথা কি না। বিন্দু আর বলিতে পারিল না। মাধব বলিল, বেশ তো, অন্তত যাও বৌঠানির কাছে, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন, তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না। বিন্দু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল, পায়ে ধরা অভ্যেস আমার নয়। এখন দেখছি কেন সে রাগটা তিনি জলস্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। মাধব কাগজপত্রে মনোনিবেশ করিয়া কহিল, না, ও বিদ্যে আমার দাদার কাছে শেখা। ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি। বিন্দু আর কথা কহিল না, উঠিয়া গিয়া নিজের ঘরে দৌড় দিয়া পড়িয়া রহিল। মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল। বিন্দু আবার আসিয়া ঘরে ঢুকিল। তাহার দুই চোখ রাঙা। মাধবের দয়া হইল, বলিল, যাও একবার তার কাছে, জানো তো তাকে, একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। বিন্দু অত্যন্ত করুণ কণ্ঠে বলিল, তুমি যাও। ওগো, আমি ছেলের দিব্যি করছি। মাধব তাহার মনের ভাব বুঝিয়া কিছু উষ্ণ হইয়াই জবাব দিল, হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো? এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। বিন্দু তথাপি নড়িল না। মাধব কহিল, পারবে না যেতে? বিন্দু জবাব দিল না, হেট মুখে ধীরে ধীরে চলিয়া গেল। বাড়ির সুমুখ দিয়া স্কুল যাইবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল করিয়া এই পথেই গিয়াছিল। দুদিন ধরিয়া সেই লাল রঙের ছাতাটি আর পথের একধার বাহিয়া গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগিল। তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়া রহিল। সকালে 9-10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল। স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল, কিন্তু সেই চলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া আসিয়া নরেনকে আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন, এই তো স্কুলে যাওয়ার সোজা পথ, তবে কেন সে এদিক দিয়ে আর যায় না? নরেন চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, বেশ তো রে, তোরা দুটি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তাহার নিজের ধরনে অমূল্যকে ভালোবাসিয়াছিল। চুপি চুপি বলিল, সে লজ্জায় আর যায় না মামি, ওই হোথা দিয়ে ঘুরে যায়। বিন্দু কষ্টে হাসিয়া বলিল, তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে, সে যেন এই পথেই যায়। নরেন মাথা নাড়িয়া বলিল, কখনো যাবে না মামি। কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হইয়া বলিল, কেন? নরেন বলিল, তুমি রাগ করবে না? না। তাদের বাড়িতে পোলে পাঠাবে না? না না। আমার মাকেও বলে দেবে না? বিন্দু অধীর হইয়া বলিল, না রে না, বল, আমি কাউকে কিচ্ছু বলবো না। নরেন ফিসফিস করিয়া বলিল, থার্ড মাস্টার অমূল্যের আচ্ছা করে কান মুলে দিয়েছিল।
এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নাড়িয়া বলিল, তার আর কি দোষ মামি, সে তো নূতন লোক, আমাদের চাকর এই হেবশালাই বজ্জাত, সে এসে মাকে বলেছে। আর আমার মাটিও তো কম বজ্জাত নয় মামি, সে মাস্টারকে বলে দিয়েছে। থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান মুলেছে। কিরকম করে জানো মামি? এইরকম করে ধরে। বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামাইয়া দিয়া বলিল, হেবো কি বলে দিয়েছে? নরেন বলিল, কি জানো মামি, হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো, সে ছুটে এসে বলে, কি খাবার দেখি নরেনদা? মা শুনে বলে অমূল্য নজর দেয়। অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না? নরেন কপালে একবার হাত ঠেকাইয়া বলিল, কোথায় পাবে মামি, তারা গরিব মানুষ, সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় নুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের উপর ঘরবাড়ি সমস্ত সংসার দুলিতে লাগিল। সে রাত্রে অনেক ডাকাডাকির পরও বিন্দু খাইতে বসিয়া কোনো মতেই হাত মুখে তুলিতে পারিল না। শেষে অসুখ করিতেছে বলিয়া উঠিয়া গেল। পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল, অথচ কাহাকেও কোনো কথা বলিতে পারিল না, একটা উপায়ও খুঁজিয়া পাইল না। তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে কথা কহিলেই যদি তাহার নিজের অপরাধ আরও বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না। ঘরে বাতি জ্বলিতেছে। মাধব নিমিলিত চোখে চুপ করিয়া পড়িয়াছিলেন। বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিয়া বলিলেন, কি? বিন্দু নত মুখে স্বামীর পায়ের একটা আঙুলের নখ খুঁটিতে লাগিল। মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করিয়া লইয়া আর্দ্র হইয়া বলিলেন, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে বলো? তার কাছে যাও। বিন্দু সত্যই কাঁদিতেছিল, বলিল, তুমি যাও। আমি গিয়ে তোমার কথা বলবো? দাদা শুনতে পাবেন না? বিন্দু সে কথার জবাব না দিয়া বলিল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি গাঁট মানছি, তুমি তাদের বলো কে। আমি পারবো না বলিয়া মাধব পাশ ফিরিয়া শুইলেন। বিন্দু আরো কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বলিলেন না, তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল। স্বামীর ব্যবহারে তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন ধিক্কার যোজনব্যাপী পর্বতের মতো এক নিমেষের মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। আজ সে নিঃসংশয়ে বুঝিল, তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরদিন প্রাতঃকালেই যাদব ছোটবধূর যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল। বামুন ঠাকুরুন গাড়ির কাছে আসিয়া বলিলেন, বাপকে ভালো করে দেখে শিগগির ফিরে এসো মা। বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধূলি লইতেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। বিন্দুকে এমন নত এমন নম্র হইতে কেহ কোনো দিন দেখে নাই। পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল, না মে, যাই হোক তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়,
আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়, এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুন মেয়ে তদুত্তরে কিছুই বলিতে পারিলেন না। বিন্দুর শীর্ণক্লিষ্ট মুখখানির পানে চাহিয়া কাঁদিয়া ফেলিলেন। এলোকেশী উপস্থিত ছিলেন, ক্ষণক্ষণ করিয়া বলিয়া উঠিলেন, ও কি কথা ছোট বউ, আর কারো বাপ মায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, মুখ ফিরাইয়া চোখ মুছিল। কিছুক্ষণ পরে বলিল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, আমি চললুম। ঠাকুরজি বলিলেন, যাও দিদি যাও, আমি গড়েই রইলুম, সমস্তই দেখতে শুনতে পারবো। বিন্দু আর কথা কহিল না। কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল। অন্নপূর্ণা বামুন ঠাকুরের মুখে কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। ইতিপূর্বে কোনো দিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই। আজ 1 মাসের উপর হইল, সে একবারও তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই। তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, 60 যাবার সময় বলে গেল কিনা এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন বাচ্চা আমার বালয় বালয় ফিরে আসুক। কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন, আগাগোড়াই কাজটা ভালো করনি বড়বু, আমার মাকে তোমরা কেউ চিনলে না। অন্নপূর্ণা বলিলেন, সেও তো একবার দিদি বলে এলো না, তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করলে না। সেদিন সমস্ত দিন কাটুনির পর গড়ে ফিরে এলো, উল্টে কতগুলো শক্ত কথা শুনিয়ে দিলে। যাদব বলিলেন, আমার মায়ের কথা শুধু আমিই বুঝি, কিন্তু বড় বউ, এই যদি না মাপ করতে পারবে তো বড় হয়েছিলে কেন? তুমিও যেমন মাধুও তেমনি, তোমরা ধরে বেঁধে আমার মায়ের প্রাণটা বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। অমূল্য বলিল, বাবা, ছোট মা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন, যাবি তোর ছোট মার কাছে? অমূল্য ঘাড় নাড়িয়া বলিল, না। না কেন রে? ছোট মা তোর দাদামশাইয়ের বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকাইয়া পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল, না। কতকটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন। দিন 5-6 পরে এমনই এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্যমনস্কের মতো তামাক টানিতেছিলেন। অন্নপূর্ণা বলিলেন, বেলা হয়ে যাচ্ছে তো। যাদব ব্যস্ত হইয়া হুকাটা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাত্রে আমার মা যেন ওই দোরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করিতেছিলেন। ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল, বাবু কাল রাতে ফরাসডাঙ্গায় চলে গেছেন, মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিল। কি ব্যামো রে? চাকর বলিল, তা জানি না মা, শুনলুম কি রকম অজ্ঞান টজ্ঞান হয়ে কি রকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া যাদব খবর শুনিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, কত সাত করে সোনার প্রতিমা গড়ে আনলুম বড় বউ, জলে ভাসিয়ে দিলে। আমি 1 কোটি যাব।
দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল। অমূল্যর চেয়েও বোধ করি তিনি ছোট বউকে বেশি ভালোবাসিতেন। নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধ্যা করিতে বসাইয়া দিয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন। খানিক পরেই বাহিরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চাপিয়া ধরিয়া দুই কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এ ঘরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া শুষ্ক স্বরে বলিল, বৌঠান, শুনেছ বোধ হয়? অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না। মাধব কহিল, অমূল্যর যাওয়া একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা উপুর হইয়া পড়িয়া ফুপিয়া উঠিলেন। যাদব ও ঘর হইতে পাগলের মতো ছুটিয়া আসিয়া বলিলেন, এমন হয় না মাধব, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, আমাকে সব কথা খুলে বল মাধু, আমি নিজে গিয়ে মাকে ফিরিয়ে আনবো। তুই উতলা হোস নে মাধু, গাড়ি সঙ্গে আছে তো? মাধব বলিল, আমি উতলা হইনি দাদা, কিন্তু আপনি নিজে কিরকম করছেন? কিছুই করিনি। ওটো বড় বউ, ওটো। আয় অমূল্য, আয়। মাধব বাধা দিয়া বলিল, রাত্রিটা যাক না দাদা। না না, সে হবে না, তুই অস্থির হোস নে মাধু। মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিলে চারজনেই উঠিয়া বসিলেন। যাদব বলিলেন, তারপর? মাধব কহিল, আমি তো ছিলুম না দাদা, ঠিক জানি নে। শুনলুম দিন চারেক আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়। তারপরে এখনো পর্যন্ত কেউ ওষুধ কি এক ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারিনি কি হয়েছে, কিন্তু আশার নেই। যাদব জোর দিয়া বলিয়া উঠিলেন, খুব আছে, 100 বার আছে। মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল। কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল তাহা কেহই জানিতে পারে নাই। বাপের বাড়ি আসিয়া জ্বর হইল, দ্বিতীয় দিন 2-3 বার মূর্ছা হইল। তাহার শেষ মূর্ছা আর ভাঙিতে চাহিল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন দুর্বল নারী একেবারেই বসিয়া গিয়াছে। সংবাদ পাইয়া মাধব আসিলেন। সে স্বামীর পায়ের ধুলা মাথায় লইল, কিন্তু দাঁতে দাঁত চাপিয়া রহিল। শত অনুনয়ও এক ফোঁটা দুধ পর্যন্ত গিলিল না। মাধব হতাশ হইয়া বলিলেন, আত্মহত্যা করছো কেন? বিন্দুর নিমিলিত চোখের কোণ বাহিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমার সমস্তই অমূল্যের। শুধু 1000-2 টাকা নরেনকে দিও, আর তাকে পড়িও। সে আমার অমূল্যকে খুব ভালোবাসে। মাধব দাঁত দিয়া জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামাইলেন। বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরো কাছে আনিয়া চুপি চুপি বলিল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়। মাধব সে ধাক্কা সামলাইয়া লইয়া কানে কানে বলিলেন,
দেখবে কাউকে? বিন্দু ঘাড় নাড়িয়া বলিল, না থাক। বিন্দুর মা আরও একবার ঔষধ খাওয়াইবার চেষ্টা করিলেন। বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাঁত চাপিয়া রহিল। মাধব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, সে হবে না বিন্দু, আমাদের কথা তুমি শুনলে না, কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকেই আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখতে পাই। বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন। সে রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল। তখন সবেমাত্র সূর্যোদয় হইতেছিল। মাধব ঘরে ঢুকিয়া দীপ নিবাইয়া জানালা খুলিয়া দিতেই বিন্দু চোখ চাহিয়া সুমুখেই প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল, কখন এলে? এই আসছি। দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন। বিন্দু আস্তে আস্তে বলিল, তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? মাধব বলিলেন, তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন। অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, ওপরে শুয়ে দিয়েছি, তুলে আনবো? বিন্দু কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া, না, ঘুমুক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণা মিনিটখানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোট, মরবি বলে? বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন, আমার বুক পেটে যাচ্ছে, তুই বুঝতে পারছিস? বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি। তবে মুখ পেরা। তোর বড়ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য নিজে এসেছেন, তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শোন, মুখ পেরা। বিন্দু তথাপি মুখ ফিরাইল না, মাথা নাড়িয়া বলিল, না দিদি, আগে বলো। অন্নপূর্ণা বলিলেন, বলছি রে ছোট, বলছি, তুই শুধু একবার বাড়ি ফিরে আয়। এই সময় যাদব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইতে অন্নপূর্ণা বিন্দুর মাথার উপর চাদর টানিয়া দিলেন। যাদব এক মুহূর্ত আপাদমস্তক বস্ত্রাবৃতা তাহার অশেষ স্নেহের পাত্রী ছোট বধূর পানে চাহিয়া থাকিয়া অশ্রু নিরোধ করিয়া বলিলেন, বাড়ি চলো মা, আমি নিতে এসেছি। তাহার শুষ্ক শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষুই সজল হইয়া উঠিল। যাদব আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, আর একদিন যখন এতটুকুটি ছিলে মা, তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম, আবার আসতে হবে ভাবিনি। তা মা শোনো, যখন এসেছি তখন সঙ্গে করেই নিয়ে যাব, না হয় অমুকও আর হব না। জানো তো মা, আমি মিথ্যে কথা বলিনি। যাদব বাহিরে চলিয়া গেলেন। বিন্দু মুখ ফিরাইয়া বলিল, দাও দিদি, কি খেতে দেবে? আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করো গে। আর ভয় নেই, আমি মরব না।